কি হলো? আমি হাতের ইশারায় উঁচু মগ ডালে থাকা সাপটি দেখালাম। জাংকুক স্যার সাপটাকে দেখে বুঝে গেছে তে ভয় পেয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। বিনিময়ে আমি আর কিছু না বলে হালকা হেসে সামনে এগোতে শুরু করলাম। অন্যদিকে আয়ু এর প্রতি জাংকুক স্যারের এত কেয়ার দেখে ঝুলে পড়ে যাচ্ছে সে। হাতের মুঠ শক্ত করে আছে সে। সেই মুহূর্তে দেখে মোটেও সহ্য হচ্ছে না তার। আয়ু নিজের রাগকে কন্ট্রোল করে যতটা সম্ভব হাঁটছে। হঠাৎ একটু থেমে সে জাংকুক স্যারের পাশে দাঁড়িয়ে মুচকে হেসে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে স্যার। থ্যাংক ইউ। আগে কখনো এসেছিলেন স্যার সুন্দরবন ঘুরতে? এসেছিলাম বলতে প্ল্যানিং হয়েছিল বন্ধুরা সবাই মিলে একসাথে আসার, কিন্তু সময় করে আর আসা হয়নি। আপনাদের বাড়িতে কে কে আছে স্যার? আমি, বাবা মা, বোন। এই কেন, তুমি জানতে না? আসলে তেমন না স্যার, একটু জানতাম। এমন হাজারটা প্রশ্ন করে যাচ্ছিল আয়ো জাংকুককে। আর জাংকুক একটার পর একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছে। বিরক্ত লাগছে তারপর কিছু বলতে পারছে না সে। এমন সময় ফোনটা বেজে উঠলো জাংকুকের। জাংকুক ফোনটা তুলে আয়ুকে বলল, 1 মিনিট আয়ু বলে সরে আসলো জাংকুক। মনে মনে খুশি হয়েছে সে। যাক, ভালো সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা কানের কাছে নিয়ে বলে উঠলো জাংকুক, উফ দোস্ত বাঁচাইছোস। ফোনটা তুলে হ্যালোর জায়গায় এমন কথা শুনে অবাক হয় সুগা, কারণ ফোনটা সুগাই করেছে। সুগা খুব অবাক হলো, তারপর বলল, কেন, কি হয়েছে? আর বলিস না, একটা স্টুডেন্ট একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল, আর আমি তো প্রায় বিরক্তির পর্যায়ে চলে গিয়েছিলাম। স্টুডেন্ট দেখে কিছু বলতে পারছিলাম না। তা ভালো হয়েছে তুই আমায় ফোন করেছিস, না হলে এখনো হয়তো প্রশ্ন করেই যেত। জাংকুকের কথা শুনে হাসতে হাসতে শেষ সুগা। তুই হাসছিস? হাসবো না তো কি করবো? যাক গে, আগে বল আমার বোনটা কেমন আছে? তোর বোন তো ভালোই আছে। যাক, নিশ্চিত হলাম। খুব একটা দুষ্টুমি করছে তাই তো? তোর বোন আবার দুষ্টুমি করবে না? জানিস কালকে কি হয়েছে? বলে থেমে যায় জাংকুক, কারণ চাইছে না এই মুহূর্তে নৌকায় ওঠার ঘটনাটা বলতে সুগাকে। কথার মাঝখান থেকে জাংকুককে চুপ হয়ে যাবে সুগা বলল, কি হলো, থেমে গেলি কেন? বলবো, তবে ফোনে নয়, সামনাসামনি। ঠিক আছে, আজকে রাতেই ফিরছিস তো? ঠিক আছে, তাহলে পরে কথা হবে। তোরা এনজয় কর, আর হ্যাঁ, খেয়াল রাখিস আমার বোনের। খেয়াল রাখবো, বাই। বলেই ফোন কেটে দেয় সুগা। জাংকুক মুচকি হেসে ফোনটা পকেটে নেয়। হঠাৎই চোখ গেল তের দিকে। অপলক ভাবে তাকিয়ে আছে সে, কারণ তেকে একদম হলদে প্রজাপতির মতো লাগছে। পাগলি একটা। ঠিক মতো ছবি তুলছিস তো? যদি ছবি সুন্দর না হয় তাহলে তোর একদিন কি আমার কতদিন বলে রাখলাম। কিছুটা উচ্চস্বরী কথাটা বলে উঠলাম আমি লিসাকে, কারণ কিছুক্ষণ আগে ঘাসের উপরে বসে থাকা একটা ছোট্ট প্রজাপতি নিজের হাতে বন্দি করেছি আমি। এখন সেটা নিয়েই ছবি তুলছি আর কি। আমার ভাবনার মাঝে লিসা বলে উঠল, দোস্ত, কম হলে 20টা ছবি তুলেছিস, আর তোলা লাগবে না। ঠিক আছে, ছবি যদি ভালো না হয় তখন কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা বোন, যা করার তুই পরে করিস, এখন চল। যাচ্ছি তো। রাত 10টা। আমরা অনেক আগেই শিপে এসে পৌঁছেছি। মোটামুটি ওই সময় বাদে আর বাকি সময়গুলো খুব সুন্দরভাবেই কেটেছে আমাদের। আজকে আর কালকের দিনগুলো একদমই স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। জাহাজ ছুটছে তার আপন গতিতে, কারণ আমাদের দুদিনের ভ্রমণ কালকেই শেষ হয়ে যাবে। তাই সবাই মিলে বাসায় পৌঁছাবো। সবাই বেশ ফুরফুরে মোড়েই আছে। জাহাজের ছাদে বসে সবাই এটা ওটা নিয়ে আড্ডা করছে, সাথে মজাও। আমার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে জাংকুক স্যার, উনিও বেশ সবার সাথে মজা করছে। আমি জাহাজের কিনারায় চুপচাপ দাঁড়িয়ে আছি। ঠান্ডা ফুরফুরে বাতাস ভালোই লাগছে। তখনকার বিষয়টা মাথা থেকে একদমই যাচ্ছে না আমার। ভালোই তো ছেড়ে পাঠাতে পারিস তুই। আচমকা কারো মুখে এমন কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি। চোখের সামনে আয়ুকে দেখে বলে উঠলাম আমি, কি বলতে চাইছিস তুই? কেন বুঝতে পারছিস না? বুঝতে তো পারছি না, আর কি সব বলছিস তুই? ও, এখন তো ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। মুখ সামলে কথা বল। কি মুখ সামলে কথা বলবো? এতদিন জানতাম তে খুব ভালো মেয়ে, আর যাই হোক কোনো ছেলেদের প্রতি ওর ইন্টারেস্ট নেই, কিন্তু আজকে তো দেখলাম। বাবা, কি দেখেছিস তুই? কেন তোরা দেখিসনি কিভাবে জাংকুক স্যারের সাথে একদম লেপটে ছিল? ছি, ভুলে যাস না আয়ু, ও সাপ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। ভয় পাওয়া বা ছাইটা সবই নাটক ছিল, জাংকুক স্যারকে জড়িয়ে ধরার বাহানা মাত্র। আমার লাইফে কোনো ছেলেকে নিয়ে এমন বাজে কথা কেউ বলেনি। কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেছি আমি। আমার দুর্বলতা নিয়ে এতটা বাজে কথা শুনতে হবে আমি ভাবিনি। এদিকে আয়ুর কথা শুনে জিমিন ঠাস করে মারলো এক থাপ্পড় আয়ুকে। জিমিনের এমন কাজে আয়ু হা হয়ে গেল। তারপর তাদের মাঝে শুরু হলো ধস্তাধস্তি। ওদেরকে এভাবে ধস্তাধস্তি করতে দেখে ওদের মাঝখানে গিয়ে থামাতে লাগলাম আমি, কারণ আর যাই হোক এই মুহূর্তে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না আমি। জাহাজে মিউজিক চলায় কেউ তেমন একটা বিষয়টাকে নজর দিচ্ছে না।
হঠাৎই মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল আর সবার চোখ আসলো এদিকে। জাঙ্কুক স্যারও ওই পাশ থেকে দাঁড়িয়ে বলল, এই কি করছো তোমরা? কিন্তু কেউ থামাচ্ছে না তাদের কাজ। আমি গিয়ে আয়ুর হাত ধরতে গিয়ে ঘটলো আরেক ভয়ঙ্কর ঘটনা। আয়ু তার হাত দিয়ে আমাকে ছাড়াতে গিয়ে মারলো এক ধাক্কা। জাহাজের একদম কিনারায় থাকায় আমি পড়ে গেলাম জাহাজের উপর থেকে নিচে। হুট করে এমন ঘটনা ঘটে যাওয়াতে সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণের জন্য সবাই জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে। এদিকে আমি শূন্যে ভাসছি। আমি বুঝতে পেরেছি আজকে শেষ দিন আমার, আর হয়তো ফেরা হবে না, কারণ এখান থেকে আমি সোজা নদীর মাঝখানে পড়ে যাব। নদীর স্রোত কোথায় নিয়ে যাবে আমাকে তা কে জানে। সবাই তাকিয়ে আছে তের দিকে। অন্যদিকে জাঙ্কুক উপর থেকে এমন দৃশ্য দেখে সেও জাহাজের উপর থেকে লাফ দিল নিচে। জাঙ্কুকের কাজে আরো অবাক হলো সবাই। কি হতে চলেছে সামনের কেউ বুঝতে পারছে না। এরই মাঝে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো, সামনে ঝড় আসছে, আমরা তাড়াতাড়ি যেন কেবিনে ঢুকে পড়ি ফার্স্ট। এই মুহূর্তে কে কি করবে কিছুই বুঝতে পারছে না। সবাই ছুটছে যার যার রুমের দিকে। আর এদিকে চার বন্ধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, লিসা, জিমিন, জিতাও আর ফিলিক্স। অলরেডি তো জিমিন কেঁদে ভাসিয়ে দিয়েছে। অবশেষে ফিলিক্স আর জিতাও মিলে জোর জবরদস্তি করে নিয়ে গেছে তাদেরকে রুমে। অন্যদিকে পানির নিচে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি আমি। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার। এমন সময় মনে হলো কেউ ধরলো আমায়। আবারও মনে হলো যে না, আমি নদীর স্রোতে ভেসে যাচ্ছি। হঠাৎই খুব জোরে ঢেউ আসলো আর আমার কিচ্ছু মনে নেই। তো কি হবে এখন? কে কি মারা যাবে, বা জাঙ্কুক কি পারবে তাকে বাঁচাতে, নাকি দুজনেই মারা যাবে? আল্লাহ এমন না হোক। ও মাই গড, না 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 বাবা।